বেগুন ভাজি করার জন্য প্রথমে বেগুনগুলোকে 1/2 ইঞ্চি মোটা করে কেটে নিয়েছি। লম্বা গোল বেগুনগুলো নিয়েছি। ভাজি করলে এই বেগুনগুলো আসলে খেতে মজা লাগে। তো এখানে ছুরির মাথা দিয়ে একটু করে আঁচড় কেটে নিচ্ছি যেন ভেতরে লবণ, মরিচ এবং মশলা, তেল ভালো করে ঢুকে, নয়তো অনেক সময় খেতে ভালো লাগে না। তো এখানে আমি মাঝারি সাইজের একটা বেগুন নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণে নিয়ে নেবেন এবং প্রত্যেকটা চাক কিন্তু আমি 1/2 ইঞ্চি করে গোল করে কেটে নিয়েছি। আমার মনে হয় এইভাবে কাটলে দেখতেও সুন্দর লাগে এবং মশলাগুলো ভিতরে ঢুকলে খাওয়ার সময় ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। অনেকে কাঁটা চামচ দিয়ে এটাকে আঁচড়ে নেয়, তো আমি ছুরি দিয়ে করি। আর এই কাজটা করার সময় সাবধানে করবেন, হাত যেন কেটে না যায়। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, আমি ছুরি দিয়ে করি। আমার কাছে ছুরি দিয়েই সুবিধা মনে হয়। অবশ্যই কাটার পর ভালো করে ধুয়ে নেবেন এবং পানি ঝরিয়ে নেবেন। পানি যদি লেগে থাকে তাহলে কিন্তু গরম তেলে দেওয়ার পরে খুব শব্দ করবে বা তেল ছিটে আসবে। তো আপনারা চেষ্টা করবেন পানিটা শুকিয়ে তারপরে এই কাজটা করতে। আমি যথেষ্ট সময় নিয়ে আস্তে আস্তে করেছি, সাবধানতার সাথে। কোনো ধরনের তাড়াহুড়া করবেন না। বেগুন ভাজিটা আসলে অনেকেই পছন্দ করে, অনেকে আবার পছন্দ করেন না। আমার খুব পছন্দের একটা খাবার এটা। খুব দ্রুত এবং সহজে হয়ে যায়, তেমন খুব একটা ঝামেলা হয় না। তো এইভাবে আমি বেগুনগুলোর মধ্যে আঁচড় কেটে নিয়েছি এবং আপনারা চাইলে অন্যভাবেও বাঁকা করে কাটতে পারেন বা অনেকে সাইড দিয়ে কেটে একটু ফাঁকা করে নেয়। আমি মাঝখানের পোর্শনটাতে এভাবে করি। তো এই ছিল আমার প্রথম অংশের কাজ। কয়েকটা ধাপে আমি আজকে বেগুন ভাজি করব। কে কীভাবে ভাজি করেন কমেন্ট বক্সে জানাবেন। এগুলো কাটা শেষ হয়ে গেলে আমি আলাদা একটা বাটিতে আমার প্রয়োজন মতো যে মশলা, অর্থাৎ লবণ, মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে নিব। এখানে 1/2 চা চামচের মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন। লবণটা আর হলুদটা চেষ্টা করবেন পরিমাণ মতো রাখার, বেশি হয়ে গেলে খাওয়ার সময় কিন্তু সমস্যা হবে। 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। মরিচের গুঁড়াটা অনেকে স্কিপ করতে পারেন চাইলে, যদি ঝাল কম খান। আর এখানে আমি আলাদা বাটিতে করে এটা মিক্সড করে নিব, তাহলে প্রত্যেকটা বেগুনের পিসের মধ্যে ঠিকমতো এটা লাগবে। আমি বোতলের ক্যাপ দিয়ে 2 ক্যাপ পরিমাণের, অর্থাৎ চা চামচের হিসাবে 2 চা চামচ পানি দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। সেই সাথে আমি আরেকটা জিনিস দিব, এটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এটা একটা টিপস বলতে পারেন, অনেকে এটা হয়তো জানেন না। আপনারা হলুদ মরিচটা যখন মিক্সড করবেন তখন যদি সাথে একটু সরিষার তেল দিয়ে নেন, তাহলে কিন্তু সরিষার তেলের ফ্লেভারটা বেগুন ভাজার পরে আপনারা খাওয়ার সময় পাবেন। এটা কিন্তু টেস্ট অনেক বাড়িয়ে তোলে। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো চোখের আন্দাজ অনুযায়ী সরিষার তেল দিয়ে নিয়েছি এবং সরিষার তেলের সাথে হলুদ মরিচ এবং লবণের গুঁড়াটা ভালোভাবে আগে মিক্সড করে নিচ্ছি। অনেকে বেগুনের উপরে সরাসরি হলুদ মরিচ দেন, সেক্ষেত্রে কিন্তু এক জায়গায় একদিকে বেশি লাগে আর একদিকে কম লাগে। তো এভাবে করলে সব জায়গায় সমপরিমাণে আপনারা মশলাগুলো মিক্সড করতে পারবেন। তো আমি আগে হাতের সাহায্যে এখানে সবগুলোতে ভরিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু হাত দিয়ে করলে বেশি সুন্দর হয়, সব জায়গায় ঠিকমতো লাগানো যায়। আপনারা সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে আমি এক পাশ ভালো করে লাগিয়ে নিচ্ছি। এক পাশ ভালো করে মশলাটা লাগানো হয়ে গেলে তারপরে আমি বেগুনের পিসগুলো উল্টে অন্যদিকে লাগিয়ে দেব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, তাড়াহুড়া করবেন না, তাহলে স্বাদ বা যে ফ্লেভারটা সব জায়গায় হয়তো একরকম থাকবে না। নতুন যারা রান্না করেন বা বিভিন্ন পদ্ধতিতে করেন, কে কীভাবে করেন, কোনভাবে করলে টেস্ট বেশি হয়, আমাকে কিন্তু কমেন্ট বক্সে আপনারা শেয়ার করতে পারেন। আমি আপনাদের পদ্ধতি মতো ট্রাই করে দেখব। এক একজনের হাতের রান্নার পদ্ধতি বা টেস্ট এক এক রকম হয়। তো আমি যেভাবে করি আপনাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আপনারা এইভাবে করে ট্রাই করবেন, ভালো লাগবে আশা করি। তো এই ফুল প্রসেস অনুযায়ী বেগুনটা ভাজতে আমার সময় লেগেছে 15 মিনিট এবং আমি 15 মিনিটের ভিডিওর মধ্যেই আপনাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা রান্নার ভিডিও যারা পছন্দ করেন তারা বলবেন, আমি রেগুলার কমেন্ট বক্সে যদি আপনারা বলেন কার কোন রান্নাটা দেখতে চান
বা ইচ্ছুক তাহলে কিন্তু আমি সেই রান্নার ভিডিওটাই পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি টুকটাক হাতের কাজ এবং অন্যান্য ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, আপনারা জানেন। তো রান্নার ভিডিও যারা দেখতে চান, কোন তরকারি বা কোন রান্নাটা আপনারা কিভাবে দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানালে আমি সেভাবে করার চেষ্টা করব। তো আমার এখানে কথা বলতে বলতে কাজটা শেষ হয়ে গেছে। বাকি মশলাটুকু আমি একটু এক্সট্রা ছিল, এটাও লাগিয়ে নিচ্ছি, নষ্ট করে তো লাভ নেই। তো এই হচ্ছে আমার অবস্থা। চুলা জ্বালিয়ে চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম হওয়ার জন্য আমি 4 থেকে 5 মিনিট অপেক্ষা করেছি। আপনারা কিন্তু গরম হওয়ার আগে বেগুন বা তেল দিতে যাবেন না, তাহলে ফ্রাই প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেল বেশি দিলে খাওয়ার সময় আপনাদের আসলে খারাপ লাগবে, আবার কম দিলে বেগুন পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। তেলটা আমি সব জায়গায় ভালো করে লাগিয়ে নিচ্ছি, কারণ ভালো করে গরম হলে এবং সব জায়গায় তেল থাকলে কিন্তু বেগুনটা পুড়বে না বা লেগে যাবে না। এখানে ভালো করে তেল গরম হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প কয়েকটা এখানে দিয়েছি। সবগুলো একসাথে জায়গা হতো, কিন্তু সবগুলো একসাথে দিলে আবার নাড়াচাড়া করতে অসুবিধা হয়, তাই আমি এক্সট্রা 4 পিস আলাদা রেখে দিয়ে নিয়েছি। একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু উল্টে দিয়েছি, নয়তো এক সাইডে বেশি হয়ে যাবে আর এক সাইড কিন্তু কাঁচা থাকবে। আর এখানে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঢেকে দিলে পানি উঠবে, তখন কিন্তু বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। ফ্রাই করা যে ফ্লেভারটা বা টেস্ট সেটা কিন্তু আপনারা পাবেন না। তো একদম ঢাকনা ছাড়া না ঢেকে মাঝারি আছে আপনারা ভাজার চেষ্টা করবেন। এক সাইড ভালো করে হয়ে গেলে তারপর আমি আবার উল্টে আরেক সাইড নিচের দিকে দিয়ে দেব। তো এখানে অনেকে সরিষার তেল ব্যবহার করেন, আমি সয়াবিন তেল দিচ্ছি, যেহেতু মশলা মিক্সড করার সময় সরিষার তেল দিয়েছিলাম, এখানে আর সরিষার তেলটা দিইনি। তো মাঝখান দিয়ে তেল আবার একটু দিয়ে নিয়েছি, আর একটু সিদ্ধ হতে হতে দাঁড়িয়ে না থেকে আমি আরেকটু ডিজাইন করে নিয়েছি খুন্তির সাহায্যে। এটা আসলে সম্পূর্ণ অপশনাল, আমি দাঁড়িয়েছিলাম টাইম পাস করার জন্য ডিজাইনটা করেছি। আপনারা এটা না করলেও পারেন, তবে করলে সুন্দর লাগে। এক সাইড হয়ে গেলে আপনারা সামনে দাঁড়িয়ে ভাজবেন, বসিয়ে রেখে অন্য কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এক সাইড হয়ে যাওয়ার পর আমি অফ ক্যামেরা বাকি অন্য পাশটা উল্টে দিয়েছি এবং আরও যে এক্সট্রা 4 পিস ছিল সেটাও সাইডে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ভাজার সময় অন্য একটা চুলায় বেরেস্তা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি আজকে পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানাবো না। পেঁয়াজের যে কলি পাওয়া যায় আমাদের এখানে, অর্থাৎ পেঁয়াজ পাতা, ওইটাকে বেরেস্তা বানিয়ে আমি এটাকে ডেকোরেশন করব। এতে করে টেস্ট এবং ফ্লেভার এর মধ্যে ডিফারেন্ট একটা আপনারা ভাইব পাবেন। এটা আসলে সবসময় পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি করি, তো এবার সিজন যেহেতু পেঁয়াজের কলি আছে, তো ভাবলাম ওইটা দিয়ে আজকে আপনাদেরকে করে দেখাই। তেলটা ভালো করে নিংড়ে তারপর উঠিয়ে নেবেন। তেল সহ উঠালে কিন্তু মানে প্রচুর পরিমাণে তেল থেকে যাবে। এখানে আমি শুকনো একটা প্লেটের মধ্যে নিয়েছি, ভেজা পাত্রে নেবেন না। তো আমার ভাজা হয়ে গেছে। অন্য যেই এক্সট্রা পিসগুলো ছিল এগুলো আমি সাইডে রেখে দেব। এগুলোর পেছনে আর সময় নষ্ট করব না, সাইডে রেখে দিলে এগুলো নিজে নিজে হতে থাকবে। কালারটা খুব সুন্দর এসেছে এবং গন্ধটাও খুব সুন্দর, যেহেতু সরিষার তেল ছিল আর মশলাগুলো ঠিকমতো সব জায়গায় লেগেছে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো লাস্ট ফিনিশিং অর্থাৎ ডেকোরেশনের জন্য আমি আরেকটু কাজ বাকি আছে, সেটাও আপনাদেরকে করে দেখাচ্ছি। এই 4 পিস হচ্ছে আস্তে আস্তে মৃদু আছে এটা বসিয়ে রেখেছি, এবং পাশাপাশি আমার যে পেঁয়াজের কলিগুলো অর্থাৎ পেঁয়াজ পাতা যেটা গ্রিন কালার, এটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি। ভালো করে ভাজার জন্য যথেষ্ট পরিমাণ সময় দেবেন, তাড়াহুড়া করলে পুড়ে যাবে। একটু সময় নিয়ে ধীরে সুস্থে আপনারা কাজটা করবেন। আর আপনারা কিন্তু চাইলে লম্বা করে বা অন্য কোনো শেপে বেগুনটা কেটে নিতে পারেন, এখানে আমি গোল করেই কাটি। তো পেঁয়াজ পাতাগুলো ভালো করে ছোট ছোট করে মরিচের মতো করে কেটে নিয়েছি, এখানে এক্সট্রা অন্য কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই। সেই সাথে পেঁয়াজ কুচি একদম চিকন করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ পাতা এবং পেঁয়াজ কুচি একই সাথে আমি বেরেস্তা বানাবো। আর চুলার আঁচটা মৃদু আঁচ রাখবেন, খুব বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে। তো
সাইডের বেগুনগুলো ভাজা হতে হতে আমি এগুলোকে বারবার নাড়াচাড়া করে বেরেস্তা বানাবো। তো একভাবে রেখে দিলে এক সাইডে পুড়ে যায়, আরেক সাইডে কাঁচা থাকে। তাই বেরেস্তা বানানোর সময় চেষ্টা করবেন সারাক্ষণ পেঁয়াজগুলো নাড়াচাড়া করার জন্য। এতে করে পেঁয়াজের যে পাতাগুলো সেগুলো সিদ্ধ হয়ে যাবে এবং সব দিক সমানভাবে ভাজা হবে। তো ভাজার জন্য এখানে আমি যথেষ্ট পরিমাণ সময় দিয়েছি। আমার অলমোস্ট 15 মিনিট সময় লেগেছে। আর হালকা একটু চিনি দিয়ে নিয়েছি, অর্থাৎ চা চামচের 4 ভাগের 1 ভাগ বা তারও কম, মানে 3 আঙ্গুলের 1 চিমটি চিনি দিয়ে তারপর হচ্ছে বেরেস্তাটা করবেন, তাহলে খাওয়ার সময় বেশি মজা লাগে। এটা সম্পূর্ণ আমার নিজের পদ্ধতি, আপনারা মানে এভাবেই করতে হবে এমন কোনো কথা নাই। তবে এভাবে করেও ট্রাই করে দেখবেন, কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমি এভাবে করি, আমি এবং আমার বাড়ির সবাই এটা পছন্দ করে খেতে, তাই প্রায় করার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের পছন্দের উপর নির্ভর করে বা স্বাদের উপর, রুচির উপর নির্ভর করে আপনারা কিভাবে রান্নাটা করবেন। খুব সিম্পল কিন্তু খেতে মজা। তো বেগুন ভাজির অন্য কোনো পদ্ধতি বা টিপস আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি আপনাদের পদ্ধতিগুলো ট্রাই করে দেখব। ভাজার জন্য সময় নিচ্ছি, কারণ বেরেস্তাটা ঠিকমতো ভাজা না হলে খাওয়ার সময় ভালো লাগবে না। পাশাপাশি আমার বেগুনগুলো ভাজি হয়ে যাচ্ছে। যখন খুব বেশি মানে রান্না করতে বা রান্নার আয়োজন করতে ইচ্ছে করে না, আর এখন প্রচুর পরিমাণে শীতের মধ্যে আসলে কাজকর্ম করতে তত ভালো লাগে না, তো সিম্পল রেসিপি হিসেবে আমার মনে হয় এই আইটেমগুলো ট্রাই করা যায়। আমি সারাক্ষণ নাড়াচাড়া করছি, কারণ একটু নাড়াচাড়া না করলে এক সাইডে পোড়া লেগে যায়, তখন তিতা লাগবে বা মজা লাগবে না। তো সেজন্য নাড়তে থাকবেন আপনারা। রান্নার রেসিপি, রেগুলার ভিডিও, মানে ব্লগের ভিডিও, তারপর হচ্ছে যে টুকটাক কাজের ভিডিও, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কোন ধরনের ভিডিওগুলো ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কথা বলতে বলতে রান্না শেষের পর্যায়ে এবং ভিডিও প্রায় শেষ হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো কিছু শেয়ার করব। তো এই ছিল আমার বেগুন ভাজির পদ্ধতি। ভালো থাকবেন সবাই। আপনাদের কমেন্ট এবং মূল্যবান পরামর্শ আশা করছি। আল্লাহ হাফেজ।